আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আব্দুল্লাহ তোমাদের সাথে আছি। আজকে তোমাদের জানাবো সরল স্পন্দন গতিটা কী জিনিস এবং এর বিস্তারিত বিষয় তোমাদের বলার চেষ্টা করব। তো সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, মানে এটা পর্যায়বৃত্ত গতিরই একটা অংশ। তো হচ্ছে এখানে স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হতে থাকে। তো এখানে বিষয়টা বোঝার জন্য আমরা এখানে একটা চিত্র এক করে দিয়েছি, দেখো এটা পেন্ডুলামের চিত্র। তো এখানে যদি আমরা ধরে দিই এই জায়গায় হচ্ছে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া আছে, এটা একটা বস্তু এই সুতার মাধ্যমে ঝুলিয়ে দেওয়া আছে। তো এটা কি হয়, এই বিন্দু থেকে বস্তুটা হচ্ছে একসময় এদিকে দুলে এদিকে যেতে থাকে, আবার কি এইদিকে হচ্ছে দুলে যেতে থাকে। তার মানে বস্তুটা এদিকে এবং এদিকে দোলন খেতে পারে। তো বিষয়টা এখন বুঝতে পারলাম, তার মানে একটা বিন্দু সাপেক্ষে সে কী করবে, একদিকে অন্যদিকে যেতে থাকবে। তো এটা হচ্ছে ধরি আমরা হচ্ছে সাম্যবিন্দু বা হচ্ছে এটা প্রধান বিন্দু। এখান থেকে হয় এদিকে যেতে পারবে অথবা কি এখান থেকে এদিকে যেতে পারবে। তার মানে আমরা বুঝতে পারলাম সাম্যবিন্দুটা কী জিনিস। মানে যেই বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের স্বাভাবিক অবস্থা, এখান থেকে হয় সামনের দিকে যেতে পারবে অথবা কি পিছনের দিকে যেতে পারবে, তাহলে এটা হচ্ছে কি সাম্যবিন্দু। তো সাম্যবিন্দুতে হচ্ছে বস্তুটার বেগ সব থেকে বেশি থাকে। তোমাদের বইয়ে দেখবা লেখা আছে সাম্যবিন্দু হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটার হচ্ছে সব থেকে বেগ বেশি থাকে, তাহলে বেগ হচ্ছে আমাদের সব থেকে এখানে কি ম্যাক্সিমাম বেগ হচ্ছে এখানে সব থেকে বেশি থাকে। তো এদিকে হচ্ছে তোমার আস্তে আস্তে যখন উপরের দিকে যেতে থাকে, যখন আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে, তো এখানে আস্তে আস্তে বেগটা তার হচ্ছে জিরো হয়ে যায়। বেগ কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। বেগ শূন্য হওয়ার ফলে সে উপরে আর উঠতে পারে না। বেগটা এখানে এসে শূন্য হওয়ার পর সে আর উপরে উঠতে পারে না। তারপর সে কি করে, আবার নিচের দিকে চলে আসে। আবার নিচের দিকে চলে এসে এখানে এসে তার বেগটা আবার ম্যাক্সিমাম হয়ে যায়, মানে সর্বোচ্চ বেগ হয়ে যায়। যেহেতু তার কাছে আবার সর্বোচ্চ বেগ আছে, সে তার মানে অন্যদিকে যেতে পারবে। তো সে কি করে, আস্তে আস্তে আবার এই উপরের দিকে উঠতে থাকে। কত দূর পর্যন্ত উঠবে? যতক্ষণ পর্যন্ত না তার বেগ শূন্য হয়ে যায়। তো এখানে আসার পর আবার তার বেগ কি হয়ে যাবে, এখানে এসে শূন্য হয়ে যাবে। তো এভাবে ঘটনাটা ঘটতে থাকবে। মানে এই পাশে আসার পরে তার বেগ শূন্য হবে, আবার যখন সে হচ্ছে নিচে চলে আসবে, গ্র্যাভিটির কারণে নিচে চলে আসবে, এখানে এসে তার বেগ সর্বোচ্চ হবে। এরপর আবার সে এদিকে চলে আসবে, এখানে আবার বেগ শূন্য হবে। তারপর হচ্ছে আবার সে গ্র্যাভিটির কারণে নিচে চলে আসবে, কিন্তু এখানে আসার পর বেগ সর্বোচ্চ হবে, আবার এদিকে যেতে থাকবে। মানে এইরকম ঘটনা সেখানে ঘটতে থাকবে। তো এখানে একটা বিশেষ ব্যাপার বলা আছে, সেটা হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কালটা কী জিনিস? যখন একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করবে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেল, মানে হচ্ছে 1, আবার এখান থেকে এখানে আসলো 2, আবার এখান থেকে এখানে যাবে 3 নম্বর, আবার এখান থেকে এখানে আসবে মানে 4 নম্বর। এই 4টা কাজ সম্পন্ন করা যে সময়কাল বা সময় লাগে এই 4টা কাজ সম্পন্ন করতে, তাকে বলা হচ্ছে এক পর্যায়কাল। তো এক পর্যায়কাল হওয়ার জন্য কি করা লাগবে? বস্তুটাকে হচ্ছে এই সাম্যবিন্দু থেকে এইদিকে একবার যেতে হবে, মানে হচ্ছে এটা 1, এখান থেকে আবার এইদিকে আসতে হবে 2, এখান থেকে আবার এখানে যেতে হবে 3, আবার এখান থেকে এখানে আবার আসতে হবে সাম্যবিন্দুতে, মানে 4। এই 4টা কাজ সম্পন্ন করতে কোনো হচ্ছে দোলনের যে সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। আশা করছি তোমরা এই পর্যায়বৃত্ত গতির যে সরল স্পন্দন গতির ব্যাপারটা আছে সেটা বুঝতে পারছো। তো এটা আমরা বাস্তব জীবনে কোথায় কোথায় দেখতে পাই? এটা আমরা দেখতে পাই যখন কোনো একটা স্প্রিংয়ে কোনো একটা বস্তু যদি ঝুলিয়ে দেওয়া হয়, এমন একটা ভরের বস্তু যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেটা যখন উপরে যেতে থাকবে আবার নিচে আসতে থাকবে, এরকম উপর নিচে যাওয়া আসা করতে থাকবে। তো সেখানেও একটা এরকম গতি সৃষ্টি হবে, সেটাও একটা স্পন্দন গতির উদাহরণ। অথবা কোনো একটা ঘড়ি দেখবা, আগের ঘড়ি যেগুলো ছিল, আগের ঘড়িগুলোতে হচ্ছে তোমাদের এমন একটা পেন্ডুলাম ঝোলানো থাকতো, সেটা এদিকে যাওয়া আসা করতো, সেটাও হচ্ছে তোমাদের স্পন্দন গতির উদাহরণ। অথবা কোনো একটা বাচ্চাকে যদি আমরা দোলনায় দুলিয়ে দেই, তো সে যে দোলনা থেকে এদিকে যায় আবার এদিকে আসে, সেটা হচ্ছে কি একটা পর্যায়বৃত্ত গতির মধ্যে স্পন্দন গতির উদাহরণ। আশা করছি তোমরা এই জিনিসটা বাস্তব জীবনেও বুঝতে পারছো। ধন্যবাদ।